শনির দ্বারা এরা নিজেরাই নিজেদেরকে ড্রাইভ করতে পারে সেই সমস্ত স্বপ্ন ফুলফিল করতে। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের কিছু বিরল যোগ যা ক্ষমতা ও সম্পদ প্রদান করে থাকে। জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ অধ্যায় হলো যোগ, অর্থাৎ দুই বা ততোধিক গ্রহের বিশেষ অবস্থানে কুণ্ডলিতে তৈরি হয় এক বিশেষ অবস্থা, যা সূচনা করে এক নতুন আর এক বৈশিষ্ট্যের। এই রকমই কিছু স্পেশাল অবস্থা বা যোগ হয় যা বিশেষভাবে জাতক জাতিকার কুণ্ডলিতে থেকে তাদের দিতে পারে রাজতুল্য সমান ক্ষমতা বা প্রচুর ধনসম্পদ। এই রকমই কিছু বিরল যোগ নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই যে যোগটি নিয়ে আমরা আলোচনা করব তার নাম সিংহাসন যোগ। ঠিক আছে, প্রথমে থিওরিটা জানি, তারপরে আমি এখানে চার্টে দেখাচ্ছি। জন্মকুণ্ডলিতে কেবলমাত্র বৃষ রাশিতে, কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে এবং মীন রাশিতে সকল গ্রহাদির অবস্থান হলে, এখানে রাহু কেতুকে বাদ দিতে হবে, মেন 7টি গ্রহ এরা অবস্থিত হলে সিংহাসন যোগ সূচিত হয়। দেখুন ব্যাপারটা এরকম, বৃষ, মীন, কন্যা এবং বৃশ্চিক এই সমস্ত জায়গাতেই সমস্ত মেন প্ল্যানেটগুলো সবাই থাকতে হবে। রাহু কেতুকে এখানে বাদ দেওয়া হয়েছে। এই জিনিসটাকে বলা হয় সিংহাসন যোগ। এই সিংহাসন যোগে জাত ব্যক্তি রাজতুল্য সমান ক্ষমতার অধিকারী হয় এবং যানবাহন বা বহু গুণাবলী তার মধ্যে থাকে বা প্রচুর ধনসম্পদ প্রাপ্ত করে থাকে। এরপর যে যোগটি আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো কনকদণ্ড যোগ। কি ব্যাপারটা? প্রথমে থিওরি, জন্মকুণ্ডলিতে মেষ, বৃষ, তুলা এবং মীন এখানে যদি 7টা গ্রহ থাকে, দেখুন কীরকম হয় ব্যাপারটা। মেষ, বৃষ, মীন এবং তুলা এখানেও রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে। যদি এরকম কিছু থাকে তাহলে জাতক প্রচণ্ড ক্ষমতাশালী, তেজস্বী, বিশেষ পরাক্রমযুক্ত এবং রাজতুল্য প্রভাবশালী হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব শর্ট যোগ নিয়ে। শর্ট যোগ কী হলো ব্যাপারটা? জন্মকুণ্ডলিতে যদি মেষ, বৃষ, মিথুন, তুলা এবং বৃশ্চিক এবং ধনু এই 6টি রাশিতে সমস্ত গ্রহ থাকতে হবে। তাহলে কি হলো? মেষ, বৃষ, মিথুন, তুলা, বৃশ্চিক, ধনু। তাহলে দেখুন মেন প্ল্যানেটগুলো এখানে থাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে কারোর এরকমও হতে পারে মিথুন রাশিতে থাকলো রবি, বা মেষে থাকলো শনি, এরকম কিছু একটা থাকলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম বিভিন্ন কম্বিনেশন হতেই পারে, কিন্তু কম্বিনেশন হলে পরেও মেষ, বৃষ, মিথুন আর ওদিকে তুলা, বৃশ্চিক আর ধনু এর মধ্যে মেন 7টা প্ল্যানেট থাকতে হবে, তাহলে এই শর্ট যোগ তৈরি হবে। এখানেও রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে। রাহু কেতু থাকলে কি হবে? রাহু কেতু ধরুন রাহু কেতু এর মধ্যে থাকলো, তাহলে এই যোগের ব্যাপারটা যোগের যে পাওয়ারটা সেটা একটু কমে যাবে। শর্ট যোগে জাত ব্যক্তি রাজতুল্য সমান ক্ষমতার অধিকারী হয়ে থাকে এবং প্রচুর সম্পদের অধিকারী হয়। এরপর আমরা যে যোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো মুষল যোগ। কি ব্যাপারটা? বলছে যে জন্মকুণ্ডলিতে মিথুন, কুম্ভ, তুলা এবং মেষ এই রাশিগুলোর মধ্যে যদি সমস্ত প্ল্যানেট থাকে 7টা প্ল্যানেট, তাহলে পরে মুষল যোগ তৈরি হয়। যেমন এরকম কি আছে, মেষ, মিথুন, ওদিকে কুম্ভ আর এদিকে তুলা। ঠিক আছে, রাহু কেতুকে এখানে বাদ দেওয়া হয়েছে। রাহু কেতু যদি এর মধ্যে যদি রাহু কেতু থাকে, অন্য কোনো মেন প্ল্যানেট বেরিয়ে যায়, তাহলে এই যোগের কমপ্লিট এফেক্ট পাওয়া যাবে না। ঠিক আছে, এরপর আমরা যে যোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো সমুদ্র যোগ। সমুদ্র যোগে কি হয়? মকর, মেষ, তুলা এবং কর্কট যে 4টি আমাদের কেন্দ্রস্থান 1, 4, 7, 10 এখানেই সমস্ত প্ল্যানেট থাকবে। এখানে কম্বিনেশন হতেই পারে, কিন্তু কম্বিনেশন হলে পরেও এই সমস্ত জায়গাতে থাকবে। তো যদি থাকে তাহলে কি হবে? তাহলে এটাকে আমরা সমুদ্র যোগ বলবো। এখানেও রাহু কেতুকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। যদি এর মধ্যে রাহু কেতু ঢুকে যায়, কোনো মেন প্ল্যানেট বেরিয়ে যায়, তাহলে পরে আমরা এই এফেক্ট কম পাবো। এরপরে আমরা যে যোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো একাবলী যোগ। একাবলী যোগ মানে কি? মানে হলো যে জন্মকুণ্ডলিতে প্রত্যেকটা গ্রহ এক একটি ঘরে থাকবে, কোনো কম্বাইন হবে না। কিন্তু অনেক কেসে দেখা যায় যে রবি বুধ আলাদা হয়েছে, কিন্তু জেনারেলি সবার কাছে দেখা যায় যে রবি আর বুধ একই ঘরে বসেছে। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে দেখতে হবে যে সমস্ত প্ল্যানেট এক একটা ঘরে বসবে। এবার এর মধ্যে পারমুটেশন কম্বিনেশন হতে পারে, রবি কখনো চলে গেল মিনে চলে আসলো বুধ, বা এরকম কিছু হতে পারে, কিন্তু এই একটা গ্রহ এক একটা ঘরে থাকবে। এটাকে আমরা বলি একাবলী। এবার এই একাবলীতে রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে বলে আমি এখানে রাহু কেতুকে আলাদা কালারের করেছি। ঠিক আছে,
আচ্ছা, এখানে এবার যে যোগগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো এক একটা রেঞ্জ হবে, মানে এই রাশি থেকে এই রাশির মধ্যে সমস্ত গ্রহ থাকবে। যেমন নৌকা যোগে বলা হয়েছে যে মিথুন রাশি থেকে ধনু রাশি পর্যন্ত এই 7টি রাশির মধ্যে প্রত্যেকটি ঘরে গ্রহ অবস্থিত হলে নৌকা যোগ সূচিত হবে। নৌকা যোগে জাত ব্যক্তি দীর্ঘায়ু বিশিষ্ট হয় এবং রাজতুল্য ক্ষমতা ও প্রচুর ধনসম্পদের মালিক হয়। দেখুন এখানে মিথুন রাশি থেকে শুরু হয়েছে, ধনু রাশির মধ্যে 7টা প্ল্যানেট আছে, এখানেও রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে। এবার এরকম হতে পারে কারোর যে কখনো একটা ঘর হয়তো বাদ হয়ে গেল, রবি বুধ এখানে দেখা গেল সিংহ রাশিতে আছে, একটা ঘর বাদ হয়ে গেল, সেই কেসে কিন্তু আমরা এইটাকে বলতে পারবো না এটা নৌকা যোগ। ঠিক আছে, সেখানে হয়তো এফেক্ট আসলো কিন্তু এফেক্টটা অনেকটা কম আসলো। যোগ তখনই হয় যখন বিভিন্ন প্ল্যানেটের ঠিকঠাক এক্স্যাক্ট জায়গায় বসে বা তাদের মধ্যে কোনো কম্বিনেশন হয়, তখন যোগ হয়। কিন্তু কোনোটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে যোগের এফেক্ট কম পাবো বা যোগ কাজ করবে না, এরকম ব্যাপারটা হয়। এরপরে আমরা যে যোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছত্র যোগ। কি? মকর রাশি থেকে কর্কট রাশি। মকর আমাদের কোথায় আছে দেখে নিন, মকর রাশি থেকে কর্কট রাশির মধ্যে সমস্ত গ্রহগুলো থাকবে। ঠিক আছে, এরকমভাবে। এটা কিন্তু কখনো ভাববেন না যে কর্কট থেকে মকর, কর্কট থেকে মকর হলে কিন্তু এই ফরমেশনটা নিচ দিয়ে হতো, মানে কর্কট সিংহ কন্যা তুলা এরকমভাবে যেত, যেহেতু আমরা ঘড়ির কাঁটার এগেনস্টে গুনি। এখানে বলছে মকর থেকে কর্কট, তার মানে মকর রাশি থেকে কর্কট রাশি, মকর কুম্ভ মীন মেষ বৃষ মিথুন কর্কট, এর মধ্যে সমস্ত গ্রহ থাকবে। এখানেও রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে। তো মেন 7টা প্ল্যানেট এখানে থাকবে। 7টা প্ল্যানেট থাকলে কি হবে? ছত্র যোগ তৈরি হবে। এবার আমরা যে যোগটার ব্যাপারে জানবো সেটা হচ্ছে কার্মুক যোগ। কার্মুক যোগটা কি? বৃষ রাশি থেকে ধনু রাশির মধ্যে এই 8টা ঘরের মধ্যে প্রত্যেকটি রাশিতে গ্রহ অবস্থিত হতে হবে, কিন্তু আমাদের মেন প্ল্যানেট কটা? 7টা। এখানে আমাদেরকে রাহু কেতুকে ধরতে হবে। দেখুন এখানে রাহু একটা ঘরে আছে আর কেতু আর একটা ঘরে আছে, কিন্তু এখান থেকে বৃষ রাশির মধ্যে, বৃষ রাশি থেকে শুরু হয়ে ধনু রাশি অবধি সমস্ত মানে ঘরের মধ্যে এক একটি করে প্ল্যানেট থাকলো বা সমস্ত ঘরগুলো অকুপাই হলো। এখানে আমাদের তৈরি হবে যে যোগটা, সেটার নাম হচ্ছে কার্মুক যোগ। এই যোগ থাকলে পরেও রাজতুল্য সমান ক্ষমতা বা বিভিন্ন সম্পদের অধিকারী হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিনা যোগ। বিনা যোগ মানে কি? মেষ থেকে ধনু মানে 9টা ঘর, এই 9টা ঘরের প্রত্যেকটি ঘরেই গ্রহ অবস্থিত হতে হবে, তাহলে বিনা যোগ সৃষ্টি হবে। ঠিক আছে, এখানে কিন্তু রাহু কেতু ছাড়া এই বিনা যোগ হওয়া সম্ভব নয়, কারণ 9টা ঘর, আমাদের মেন প্ল্যানেট 7টা, তাহলে আমরা বাকি ঘরগুলো কি করে পাবো? তখন এখানে কিন্তু রাহু কেতুকে ধরা হবে। ঠিক আছে, এখানে রাহু কেতু যদি বসে থাকে তাহলে দেখুন 9টা ঘরের আলাদা আলাদাভাবে 9টা প্ল্যানেট বসলো মেষ রাশি থেকে ধনু রাশির মধ্যে। যদি এই 9টা প্ল্যানেট বসে থাকে তাহলে আমাদের যে যোগটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের বিনা যোগ। এরপরে আমরা যে যোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালা যোগ। মালা যোগটা কি? কর্কট রাশি থেকে মীন রাশি, যেটা আমি আগেরবার বলছিলাম যে কর্কট রাশি থেকে মীন রাশি মানে এই অ্যান্টি ক্লকওয়াইজ, কর্কট সিংহ কন্যা তুলা এরকমভাবে হবে। কর্কট থেকে মীন মানে কটা ঘর? 9টা ঘর। এই 9টা ঘরের মধ্যে আমাদের সমস্ত গ্রহগুলো অবস্থিত হতে হবে এরকমভাবে। ঠিক আছে, এখানেও কিন্তু রাহু কেতুকে আমাদের কনসিডার করতে হবে। রাহু কেতু যদি না থাকে তাহলে কিন্তু 9টা ঘরের মধ্যে প্ল্যানেট বসতে পারবে না। আর এই সমস্ত যোগগুলো থাকলে পরে মানে দেখা গেছে যে যারা খুব হাইফাই সাকসেসফুল লোক হয়, যাদের প্রচুর সম্পদ ধনসম্পদ বা প্রচুর যারা মানে রাজতুল্য ক্ষমতা অধিকার করে থাকে, তাদের এই রকম কিছু ইউনিক ফরমেশন দেখা যায়। এবার এই ইউনিক ফরমেশনগুলো হচ্ছে এই রকম। তো মালা যোগের পরে আমরা আলোচনা করব কি অর্ধচন্দ্র যোগ। অর্ধচন্দ্র যোগ মানে কি? অর্ধচন্দ্র যোগ মানে হচ্ছে সিংহ রাশি থেকে ধনু রাশি, এই 5টি রাশির মধ্যেই সমস্ত গ্রহ অবস্থিত হতে হবে। সিংহ রাশি থেকে ধনু রাশি, এখানে রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে। সিংহ রাশি থেকে ধনু রাশি এই 5টা ঘরের মধ্যে আমাদের সমস্ত প্ল্যানেটগুলো ঢুকে গেল। এখানে প্ল্যানেটের মধ্যে কম্বিনেশন হতে পারে, এই প্ল্যানেট ওর ঘরে, ওই প্ল্যানেট তার সাথে, এরকম বসতেই পারে। বসলে পরে তাহলে আমাদের তৈরি হবে যে যোগটা, তার নাম অর্ধচন্দ্র যোগ। এই যোগে জাতক জাতিকা প্রচণ্ড ক্ষমতাশালী বা প্রচণ্ড সম্পদশালী হয়ে থাকে। এরপর আমরা যে যোগটি নিয়ে আলোচনা করব তার নাম গুরু সৌরী যোগ। ঠিক আছে, গুরু সৌরী যোগ মানে কি? জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি এবং শনি যদি লগ্নে অবস্থান করে, ঠিক আছে, তাহলে গুরু সৌরী যোগ হয়। যেমন দেখুন এখানে লগ্ন হয়েছে কর্কট, লগ্নেই বসে আছে বৃহস্পতি শনি একসাথে, এটা একটা যোগ, গুরু সৌরী যোগ। এই যোগে জাত ব্যক্তি কিন্তু মানে মন্ত্রী বা প্রচণ্ড বীরত্ব তার মধ্যে থাকে। ঠিক আছে, মানে অনেক সময় দেখা গেছে যে এরা অনেক জায়গার হেড হয়ে যেতে পারে।
ঠিক আছে, কারণ এখানে একটা লজিক আছে। বৃহস্পতি এবং শনির কানেকশনটা কিন্তু খুব সুন্দর। বৃহস্পতি আর শনি যদি এরকমভাবে লগ্নে বসে থাকে, তাহলে বৃহস্পতির কৃপায় জাত ব্যক্তি কিন্তু অলীক কল্পনা করে। মানে বৃহস্পতি আমাদের সব কিছুকে অনেক বাড়িয়ে বাড়িয়ে কিছু চিন্তা করায়, দেখায়, আকাশ কুসুম চিন্তা করায়। আর শনি মানে কর্মের দেবতা। তো শনি মানে কি, সেই যে সব জিনিসগুলো সে চিন্তা করছে, শনি সেইগুলোকে ফুলফিল করানোর চেষ্টা করে। ঠিক আছে, বৃহস্পতি আর শনির মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বোঝা গেছে? তো সেই কারণে বৃহস্পতি আর শনি যাদের যাদের দৃষ্ট হয়, যাদের যাদের একসাথে বসে থাকে, লগ্নে হোক যেখানে হোক, আমি এখানে গুরু সৌরী যোগের কথা বলছি যেটা লগ্নে হয়, তো এরা যে সমস্ত জিনিসগুলো চিন্তা করে বা যেগুলো ভাবে, শনির দ্বারা এরা নিজেরাই নিজেদেরকে ড্রাইভ করতে পারে সেই সমস্ত স্বপ্ন ফুলফিল করতে। তাই যাদের যাদেরই এরকম শনি আর বৃহস্পতি একসাথে বসে আছে, তাদের অনেক মনের আশা পূরণ হয়। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শুভ বা পরিস্থিতি অনুযায়ী কিছু আপাত দৃষ্টিতে শুভ যোগের কথা আলোচনা করা হলো। বিভিন্ন যোগের ফল ইন্ডিভিজুয়াল গ্রহের ফল অপেক্ষা অনেক বেশি হয়। তাই দেখুন আপনার কুণ্ডলিতে কি আছে এরকম কোনো ইউনিক যোগ। যদি থেকেও আপনি ভালো ফল পাচ্ছেন না, তাহলে কোনো অশুভ গ্রহের প্রভাবে পাচ্ছেন না, বা উক্ত গ্রহের দশা হয়তো আপনার চলছে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।